আমরা গতদিন যেটা করেছিলাম সিন্ধু সভ্যতা, আপনারা কি দেখছিলেন বাসায়? তাহলে আজকে আমরা শুরু করব মিশরীয় সভ্যতা, ঠিক আছে? আর আপনারা একটু খেয়াল করে শুনবেন। সিন্ধু সভ্যতার পর যেটা চলে আসে সেটা মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা থেকে আসলে আমাদের যেরকম প্রশ্ন হতে পারে, আসলে মিশরীয় সভ্যতার সবচাইতে গুরুত্বপূর্ণ দিক যে শিল্পকলা ও স্থাপত্য সম্পর্কে বিশ্লেষণ করো, কিংবা মিশরীয় সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বা এরকম প্রশ্ন হয় আসলে, ঠিক আছে? তো এখানে মিশরীয় সভ্যতা করতে গেলে এক একটা সভ্যতার কিছু থাকে। মিশরীয় সভ্যতার কিভাবে শুরু হয়েছিল বা ভৌগোলিক অবস্থান, এরপরে হচ্ছে সেখানে প্রধান কাজ কি ছিল, এদের স্থাপত্য কিংবা ধর্মীয় রীতিনীতি কিংবা সমাজ পরিবেশ ব্যবস্থা, এই সকল যে বিষয়গুলো ছিল এইগুলো একটু আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি মিশরীয় সভ্যতা। মিশর পৃথিবীর কিছু অংশে খ্রিস্টপূর্বাব্দ 5000 অব্দে নবপল্লী ও গ্রামের সংস্কৃতির বিলোপ ঘটে এবং এরপরে জন্ম নেয় নগর সভ্যতা। এই নগর সভ্যতা প্রাচীনকালে মিশরীয় সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্বাব্দ 5000 থেকে 525 অব্দ। এই কালপর্বে মিশরের আদিম যে নবপল্লীয় সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নগর সভ্যতার পতন ঘটে। এই সময় কৃষি, বাণিজ্য, শিল্পকলার বিকাশ ঘটে এবং ধর্মীয়, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে বেশ প্রভাব ফেলেছিল এই মিশরীয় সভ্যতা। তো এই মিশরীয় সভ্যতা আসলে কোন জায়গায় ছিল, ভৌগোলিকভাবে অবস্থান এটা কোথায় ছিল? এই মিশরীয় সভ্যতা পর্যবেক্ষণ করতে গিয়ে হেরোডোটাস, গ্রিক যে ইতিহাসবিদ ছিলেন হেরোডোটাস, আপনার নাম শুনেছেন হয়তো। তো তিনি বলেছিলেন যে পর্যবেক্ষণ করতে গিয়ে বিস্মৃত হেরোডোটাস বলেছিলেন, মিশর নীল নদের টানা, তো মধ্য আফ্রিকার উচ্চভূমিতে উৎপন্ন হয়ে নীল নদ উত্তরে প্রবাহিত হয়েছে এবং ভূমধ্যসাগরে পতিত হওয়ার পূর্বে নীল নদ প্রায় 750 মাইল প্রবাহিত হয়। এই সম্পূর্ণ যে প্রবাহ পথ তৈরি হয়েছে, এখানে 6টা জলপ্রপাত উৎপন্ন হয়। এই উৎসমুখে 600 মাইল প্রবাহ পথে গড়ে ওঠে সংকীর্ণ উপত্যকা বা উচ্চ মিশর। এই যে জলপ্রপাত বা মিশন, এই যে নীল নদের আশেপাশে মিলিয়ে এই মিশরীয় সভ্যতা গড়ে ওঠে। হ্যাঁ, প্রতি বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত নীল নদের উভয় তীর প্লাবিত হয় এবং এই প্লাবনের পরবর্তীকালে পলি মাটিতে উর্বর হয়ে ওঠে ভূমি এবং এই উর্বর ভূখণ্ডই গড়ে উঠেছিল জনবসতি। এবং উত্তর ভূমধ্যসাগর বাদ দিলে মিশরের অন্যান্য যে সীমারেখা, এই সীমারেখার মধ্যে পশ্চিমে ছিল লিবিয়ার মরুভূমি, পূর্বে সাহারা মরুভূমি এবং দক্ষিণ পূর্ব দিকে লোহিত সাগর। আমরা জানি হয়তো যে সবাই জানি যে প্রাচীন যে সভ্যতা কিংবা বর্তমানে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল, বেশিরভাগই হচ্ছে সেটা নদীর পাশে বা নদীর পাশ কেন্দ্রিক গড়ে উঠেছিল। কারণ নদীর কারণে হচ্ছে যাতায়াত ব্যবস্থা কিংবা যে বাণিজ্যের সুবিধা হতো, কিংবা নদীর পাশে যে পলি জন্তু, এর ফলে হচ্ছে যে ফসল ভালো হতো। যেই কারণে সভ্যতাগুলোই খেয়াল করলে বা পড়ার সময় আমরা দেখবো যে এগুলো সব নদী কেন্দ্রিক অথবা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এরপরে হচ্ছে মিশরের যে প্রধান কাজ ছিল, যে মিশরের যে সভ্যতা গড়ে উঠেছিল, ওখানে প্রধান যে কাজ কৃষি কাজ প্রধান কাজ ছিল। আর বেশিরভাগ লোকজন কৃষি কাজ করতো এবং এখানে করার জন্য তারা বিভিন্ন রকমের জিনিসও তৈরি করে ফেলেছিল। আদি কৃষিজীবী সমাজ সম্পর্কে একটু ডিটেল করবো আমরা এখন। মিশরের সবচাইতে প্রাচীন কৃষি সমাজের সন্ধান পাওয়া গিয়েছিল নিম্ন মিশরে। বদ্বীপের মাথায় অশ্ব প্রাকৃতিক সমভূমি মেরিমদ নামক অঞ্চলে এই নবপল্লীয় কৃষিজীবী গোষ্ঠী বা বসতি গড়ে উঠেছিল। এবং এছাড়া এখানে মিশন পাথরের কুঠার, গদা, তীরের কৃষিজীবী সমাজ। তো এক্ষেত্রে হচ্ছে যে তারা বেশ কিছু জিনিস আবিষ্কার করেছিল এবং পরে যেটা আবিষ্কৃত হয়েছে পাওয়া গেছে। তো এর মধ্যে হচ্ছে ফসল সংরক্ষণ করার জন্য বড় লম্বা পাত্র পাওয়া গেছে। মিশরের যে প্রাচীন কৃষিজীবী সমাজ, এখানে হচ্ছে আরো বেশ কিছু জিনিস দেখা গেছে যে তখন ওই প্রাচীন যে লোকরা ছিল তারা হচ্ছে ভেড়া, ছাগল, গরু, রাজহাঁস এসব পালন করতো এবং জমিতে ফলাতো গম আর কৃষি। এখানে সংক্ষেপে যাতে হচ্ছে মূল বিষয়গুলো দেওয়া আছে, আর আমি যেটা আলোচনা করতেছি ওই মূল বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করতেছি, যাতে হচ্ছে আপনাদের একটু বিস্তারিত বর্ণনা করলে যাতে হচ্ছে মনে থাকে এবং পরীক্ষা করতে পারেন। আপনারা যখন করবেন তখন হচ্ছে একটু বিস্তারিত পড়াটাই বেটার। বেশি বিস্তারিত পড়লে তাইলে ওই পরীক্ষা লেখার সময় আপনারা বেশি লিখতে পারবেন বা বেশি জিনিসটা মনে থাকবে। যেগুলো সমাজ তখনকার সময়ে তারা হচ্ছে ভেড়া, ছাগল, গরু, রাজহাঁস এসব পালন করতো এবং জমিতে তারা গম আর কৃষি ফলাতো এবং তারা জমি চাষের জন্য এক প্রকার কাঠের ছুরি ব্যবহার করতো। এর সাথে যুক্ত থাকতো ধারালো পাথরের ফলা, এক প্রকার লাঙল টাইপের বিষয় তারা তখন জমি চাষের জন্য আবিষ্কার করছিল আর কি।
পরে ফসল তোলার জন্য তারা হচ্ছে বড় ঝুড়ি ব্যবহার করত। তো ওই সময় তারা আসলে এত প্রাচীন সময় তারা এই কাজগুলো, জমি চাষের বিষয়গুলো বেশ ভালোভাবে রপ্ত করেছিল। এবং মিশরীয় যে সমাজ জীবন যেটা কেমন ছিল, তখনকার সময়ের যে সমাজ জীবন কেমন ছিল এই সম্পর্কে আমরা বিস্তারিত দেখবো এখন। তো খ্রিস্টপূর্বাব্দ 5000 অব্দে নীল নদের তীরে বসতি স্থাপন করে যে জনজীবনটা কেমন ছিল সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো আমরা। তো তাদের যে মিশর নীল নদের তীরে যে জনগোষ্ঠী বসবাস করত, তারা প্রয়োজনের জন্য ধীরে ধীরে একটি সমাজ গড়ে তোলে। এবং মিশরীয় সমাজের যে বর্ণপ্রথা তেমন একটা প্রমাণ পাওয়া যায় না। আইনের চোখে তারা সবাই সমান ছিল, তবে অর্থনৈতিক অবস্থা অনুযায়ী শ্রেণীগত কিছু প্রভেদ ছিল। আমরা যখন সিন্ধু সভ্যতা পড়েছি ওখানে একটা শ্রেণীগত প্রভেদ ছিল, যেমন হচ্ছে রাজা, প্রজা বা হচ্ছে যারা কাজ করতো কিংবা দেহরক্ষী, সৈনিক, এরকম একটা প্রভেদ ছিল যেটা হচ্ছে মিশরীয় সভ্যতায় দেখা যাচ্ছে। তারা রাজ পরিবার এবং ভূমিদাসদের মধ্যে প্রভেদ ছিল আকাশ পাতাল। রাজ পরিবার এবং যারা ভূমিদাস বা হচ্ছে নিম্নভূমির দিকে জনগণ বসবাস করতো তাদের একটা যে বৈষম্য, এটা আকাশ পাতাল ছিল। মুক্ত মানুষরা নিজেদের প্রয়োজনে এক সমাজ কাঠামো থেকে অন্য সমাজ কাঠামোতে স্থানান্তরিত হতো, তবে মিশরীয় সমাজ সংগঠন ও চারিত্রিক দিক থেকে প্রাচ্যের অন্যান্য অঞ্চল যেমন ভারত, মেসোপটেমিয়া থেকে অনেক পৃথক ছিল। মিশরীয় সমাজের যে অনেকগুলো শ্রেণী পাওয়া গেছে সেগুলো হচ্ছে রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী, কৃষক ও ভূমিদাস। এই টাইপের হচ্ছে শ্রেণীতে তারা বিভক্ত ছিল। তো যে এই লোকজন যে এরকম কাজ করতো তাদের সেই অনুযায়ী এরকম শ্রেণীতে আসলে ফেলা হতো তখনকার সময়। এবং ওই যুগে আরেকটা শ্রেণী সৈনিক হিসেবে অন্তর্ভুক্তি ঘটে এবং অভিজাতদের পরে এদের অবস্থান ছিল। যারা সৈনিক ছিল, রাজপরিবার কিংবা এদের সমসাময়িক অভিজাত যারা ছিল তাদের পরে সৈনিকদের অবস্থান ছিল। এবং রাষ্ট্রীয় ও মন্দিরের কাজে অংশ নিতে পারতো এই সৈনিকরা, এবং প্রয়োজনে এদের সেনাবাহিনীতে যোগ দিতে হতো। আবার ফারাওরাও ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারতো এদেরকে। এবং মিশরীয় তখন প্রাচীন মিশরের পরিবার প্রথা ছিল। এবং এই পরিবার প্রথা একটা বিবাহ প্রচলিত ছিল। অনেক ইসে দেখা যায়, সভ্যতা দেখা যায় যে রাজারা অনেকগুলো বিয়ে করতো, অনেক পরিবার থাকতো। তো সেক্ষেত্রে মিশরীয় সভ্যতা একটু ভিন্ন ধরনের। মিশরীয় পরিবারে এক বিবাহে প্রচলিত ছিল এবং আইনগতভাবে ফারাওগণ একাধিক বিয়ে করতে পারতেন না। মিশরের সমাজে মাতৃতান্ত্রিক প্রথা প্রচলিত ছিল। মাতৃতান্ত্রিক প্রথা যেমন আমাদের বাংলাদেশে যেমন মাতৃতান্ত্রিক প্রথা প্রচলিত আছে, এরকম কিছু কিছু উপস্থিতিদের মধ্যে মাতৃতান্ত্রিক প্রথা, তাদের হচ্ছে মায়ের সমাজের বা পরিবারের প্রধান থাকে। তো মিশরীয় সভ্যতায় এরকম মাতৃতান্ত্রিক প্রথা ছিল এবং মেয়েরা উচ্চশিক্ষা ও সামাজিক মর্যাদা ভোগ করত। এক্ষেত্রে বংশানুক্রমিক সম্পত্তির উপর মেয়েদের অধিকার স্বীকৃত ছিল। এরপর অর্থনৈতিক জীবন, মিশরীয় যে সভ্যতায় লোকজনদের অর্থনৈতিক জীবন কেমন ছিল সেটা দেখো। কৃষির উপর নির্ভর করে মিশরীয় অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল মূলত, এবং মিশর উর্বর ভূমিতে পর্যাপ্ত ফসল জন্মাতো। খ্রিস্টপূর্বাব্দ 4300 অব্দে মিশরীয়রা লাঙলের ব্যবহার শুরু করলেও কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এবং 3000 খ্রিস্টপূর্বাব্দের দিকে জনসাধারণ একটি বড় অংশ বিভিন্ন শিল্প কারখানায় কর্মসংস্থান করতে থাকে। তো ওই সময় তারা হচ্ছে ওই যে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলছিল এবং ওইখানে তাদের কৃষি কাজ থেকে বেশিরভাগ লোকজন ওই শিল্প কারখানার দিকে চলে যায়। তো ধীরে ধীরে শিল্প প্রতিষ্ঠানের বিকাশ ঘটে। ফলে মিশরীয় গুরুত্বপূর্ণ শিল্পসমূহ ছিল পাথর শিল্প, নৌযান, মৃৎপাত্র, কাঁচ এবং বয়ান শিল্প। তখনকার সময় যে মিশরীয় শিল্প ছিল এগুলোর মধ্যে যে পাথর দিয়ে যে বিভিন্ন ভাস্কর্য বা কিছু তৈরি করা হতো। এরপরে হচ্ছে তারা নৌযান তৈরি করতো, যে নৌপথে পরিবহনের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য তারা নৌযান তৈরি করে এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করতো। মাটির জিনিসপত্র তৈরি করতো। কাঁচ এবং বয়ান শিল্প, এরা এবং কাঁচের জিনিসপত্র এবং বয়ান শিল্প তারা এগুলো তৈরি করতে পারতো আর কি। এবং প্রাচীন সময় থেকে ব্যবসার ক্ষেত্রে মিশরীয়রা কিছু ব্যবহারিক পদ্ধতি আয়ত্ত করেছিল। অ্যাকাউন্টিং এবং বুক লিপি সম্পর্কে তাদের জ্ঞান ছিল বলে ধারণা করা হয়। এবং সম্পত্তির দলিল, চুক্তি, দানপত্র ইত্যাদির উদ্ভাবন হয়েছিল তখনকার সময়। যে মিশরীয় সভ্যতার ব্যবসা বাণিজ্যের কাজে যে সম্পত্তির দলিল করা, চুক্তি করা কিংবা দানপত্র, এগুলো তখনকার সময় তারা আবিষ্কার করেছিল। এবং মিশরীয়রা মুদ্রা অর্থনীতি গড়ে তুলতে পারেনি। এবং অনেক সভ্যতার নিজস্ব কিছু মুদ্রা ছিল, যেমন আমরা সিন্ধু সভ্যতা পড়েছিলাম, তখন তাদের যে বিভিন্ন টাইপের লেখা দিয়ে মুদ্রা ছিল, কিন্তু মিশরীয় সভ্যতা এরকম মুদ্রা প্রথা গড়ে তুলতে পারেনি তখন। তবে বিনিময়ের মাধ্যম হিসেবে তারা তামার টুকরো কিংবা বিভিন্ন ওজনের স্বর্ণখণ্ড প্রভৃতি ব্যবহার করতো।
তারা মুদ্রা ব্যবহার না করলেও এই মুদ্রার জন্য বিকল্প হিসেবে মূল্যবান হিসেবে তামা কিংবা স্বর্ণের যে টুকরা টুকরা তারা তখন সংগ্রহ করতে পারতো, ওইগুলোই তারা এখন যেমন আমরা টাকা হিসেবে ব্যবহার করি ওইগুলো ব্যবহার করতো তারা। তো মিশরীয় অর্থনীতিতে স্বতন্ত্র বাণিজ্যের সুযোগ সুবিধা ছিল। বণিকরা স্বতন্ত্র ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলত, কারুশিল্পীদের নিজস্ব দোকান ছিল এবং ধীরে ধীরে ব্যাপক সংখ্যক কৃষক স্বাধীন কৃষকের মর্যাদায় চাষাবাদ করতে পারত। তো এই ছিল পুরো মিশরের যে সমাজ জীবন অর্থনৈতিক ব্যবস্থা। তারা বিভিন্ন টাইপের ব্যবসা বাণিজ্য করতো এবং কৃষি কাজ করতো এবং ব্যবসা বাণিজ্যের জন্য তারা এই যে মুদ্রা না থাকলেও মুদ্রা তারা হিসেবে তামা কিংবা স্বর্ণের খণ্ড এগুলো ব্যবহার করতো। তো আপনারা যখন পড়বেন একটু ডিটেইল ভাবে বিস্তারিত পড়বেন, যাতে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয় কিংবা এই যে ঘটনাগুলো মনে থাকে, তাহলে পরীক্ষার প্রশ্নে আপনারা ডিটেইল লিখতে পারবেন আসলে। এরপরে আমরা মিশরের ধর্ম সম্পর্কে আসি। প্রতিটা সভ্যতার কিছু না কিছু সাংস্কৃতিক বিষয় থাকে কিংবা ধর্ম বা বিশ্বাসের কিছু বিষয় থাকে বা ছিল। তো ওটাই এখন মিশরীয়দের বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন দিক বা ধর্ম সম্পর্কে আলোচনা করবো আমরা। প্রাচীন মিশরে একটি আকর্ষণীয় বৃহত্তর পরিমণ্ডলে ধর্মীয় কাঠামো গড়ে উঠেছিল। ধর্ম মিশরীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হতে দেখা গিয়েছিল এবং মিশরীয় যে সমাজ জীবন ছিল সবকিছু তাদের ধর্মের একটা প্রভাব তখন থাকতো। তো সাহিত্য ও দর্শনের তাদের ধর্মের আলোকে সাহিত্য ও দর্শনের যে বিষয়গুলো এগুলো তখন গড়ে উঠেছিল এবং সাম্রাজ্যের যুগীয় ফারাওদের দেবতা নামে শাসন করতে এবং দেশের অর্থনৈতিক কাঠামো নিয়ন্ত্রিত হতো ধর্ম মন্দিরে গড়ে ওঠে প্রশাসন থেকে। প্রাচীন মিশরে যে ধর্মীয় ধারণা বহু দেবতা থেকে একুশবাদ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে আবর্তিত হয়। আমরা বেশিরভাগ ধর্মী একেশ্বরবাদে বিশ্বাসী। তো এই জায়গায় প্রাচীন মিশরে ধর্মের বিভিন্ন টাইপের স্টেজ ছিল। তো বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের আমলে কেউ বহু দেবতাকে বিশ্বাস করতো এবং তারা সেই জিনিসটাকে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো যে না আমি বিশ্বাস করি তোমরা বিশ্বাস করবে, এবং অনেকে একেশ্বরবাদে বিশ্বাস করতো যে না সৃষ্টিকর্তা একজন আর আমাদের ধর্মের প্রধান একজন। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে চলে এসেছে। তো বিভিন্ন শহর ও নগরের উত্থানের সাথে সাথে আঞ্চলিক দেবদেবীরও বিকাশ ঘটে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেবদেবীর বিকাশ ঘটে এবং তারা এক একটা অঞ্চলে এক এক দেবতা বা দেবীকে প্রধান মনে করতো এবং তাদের আরাধনা করতো। দেবদেবীরা প্রধানত প্রকৃতির শক্তির প্রতীক ছিলেন এবং পুরাতন রাজবংশের শুরুতে মিশরের ঐক্যবদ্ধ হলে ধর্মক্ষেত্রে নির্দিষ্ট দেবদেবীর অবস্থান দেখা যায়। এই সময় প্রধান দেবতা ছিল সূর্য দেবতা। মিশরের যে প্রধান দেবতা ভাবা হতো সূর্য দেবতা, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যত রাজারাই আসছে ওনাকে প্রধান দেবতা মানছেন, কিন্তু বিভিন্ন সময় এক একজন আমাদের নাম পরিবর্তন করে দিয়েছিলেন। আসলে সূর্য দেবতা ওনাকে রে নামে ডাকা হতো বা রা নামে ডাকা হতো। পরবর্তীকালে আমন রে নামেও ডাকা হতো। প্রাকৃতিক শক্তির দেবতা এবং নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল ওসিরিস, এবং মিশরীয় ধারণার মধ্যে এই দুই শক্তির দেবতাই ছিল বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করত। তো মিশরীয় সভ্যতা বা যে রাজাদের ধারণা ছিল যে এই রে বা ওসিরিস এরাই পুরো পৃথিবী পরিচালনা করে, এরকম একটা বিষয় তারা ভাবতো। আর কাহিনী ওসিরিসের একটা কাহিনী আছে। কাহিনী অনুসারে ওসিরিস ছিলেন একটি প্রাচীনকালের রাজা এবং তিনি প্রথম মানুষকে কৃষিকার্য শিখিয়েছিলেন এবং শিল্পকলা ও আইন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। মিশরীয়রা ভাবতো যে ওসিরিস মিশরীয় যে লোকজন, এই লোকজনদেরকে শিল্পকর্ম কিংবা যে কৃষিকাজ শিখিয়েছিলেন এবং ঈর্ষা পরায়ণ হয়ে তার ছোট ভাই সেট তাকে ষড়যন্ত্র করে হত্যা করে এবং তার দেহকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। তো পরবর্তীকালে মিথে এরকম প্রচলিত যে ওসিরিসের দেহের যে টুকরোগুলো, সেই টুকরোগুলোকে তার স্ত্রী খুঁজে নিয়ে এসে একত্র করে এবং কোনোভাবে অলৌকিকভাবে তাতে প্রাণ দেয় এবং পরবর্তীতে সে আবার জীবন ফিরে পায় এবং কিছুকাল রাজত্ব করে পরলৌকিক জগতে চলে যায়। কিছুকাল রাজত্ব করে তার ধর্ম বিশ্বাস প্রতিষ্ঠা করে মানুষ আবার সে চলে যায়। তখন তার পুত্র সে রাজত্ব পায় এবং তার পুত্র তখন তার ভাই তাকে যে মেরে ফেলছিলেন তাকে আবার হত্যা করে। তো এরকম একটা মিথ প্রচলিত আছে ওসিরিস সম্পর্কে, এবং আস্তে আস্তে ওসিরিসের আরাধনা ও মিশরীয়দের ধর্মচিন্তার প্রাধান্য লাভ করতে থাকে এবং ওসিরিস মিথের দেবতার পরিণত হয় এবং মধ্য রাজবংশ যুগে মিশরের ব্যক্তি সাধারণত প্রাধান্য স্পষ্ট হয়েছিল এবং সাম্রাজ্যের যুগে মিশর ধর্মের অবক্ষয় ও ধারা লক্ষ্য করা যায়। এবং একটা সময় মিশরের যে ধর্মের বিষয়টা একটা সময় অবক্ষয়ের দিকে যেতে শুরু করে এবং এই সময় ধর্মের নৈতিক দিকগুলো তিরোহিত হয়। ফলে
বিভিন্ন রকম কুসংস্কার, জাদুবিদ্যা এই মিশরীয় সভ্যতায় ঢুকে যায়। তখন লোকজন হচ্ছে বিভিন্ন রকমের কুসংস্কারে বিশ্বাস করতো, জাদুবিদ্যায় বিশ্বাস করতো। তখন এই ধর্মের দিকটা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে আর কি। তো বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এবং দীর্ঘস্থায়ী হিজস আক্রমণে জনসাধারণকে হতাশাগ্রস্ত ও বিভ্রান্ত করে তুলেছিল। পুরোহিতরা বিভিন্ন সময় তারা বিভিন্ন রক্ষা কবচ দিয়ে কুসংস্কারকে বরং প্রশ্রয় দিতে থাকে। তো এই সময় একটা দল ফায়দা লুটে, সেটা হচ্ছে যে বিভিন্ন মন্দির বা হচ্ছে যে উপাসনা গ্রহের যারা পুরোহিত ছিল তারা হচ্ছে এই যে জাদুবিদ্যা কিংবা কুসংস্কারকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ফায়দা নেওয়া শুরু করে। যেমন বর্তমান সময় বিভিন্ন রকমের যে পুরোহিতদের কাছে গেলে যে জাদুবিদ্যা করতেছে বা এই জন্য গেলে তারা বিভিন্ন টাইপের টাকা পয়সা দিয়ে যে হচ্ছে তাবিজ কবজ দেয়, এরকম একটা বিষয় তখন শুরু হতে থাকে এবং তখন পুরোহিতরাই হচ্ছে ধর্মের কেন্দ্রে চলে আসে আসলে। তো এই জায়গা থেকে যে মিশরীয় সভ্যতার ধর্মের বিপ্লব ঘটে, সেটা কিভাবে ঘটে? তখন এই ধর্ম বিষয়টা তো মন্দির কেন্দ্রিক হয়ে যাচ্ছিল, যেহেতু সবাই পুরোহিতদের বিশ্বাস করতো। তাদের হচ্ছে এই যে বিভিন্ন রকমের জাদুবিদ্যা বা এই যে কুসংস্কার থেকে বিশ্বাস করার কারণে তাদের কাছে যেত। তো এই জায়গা থেকে বিভিন্ন মন্দির থেকে পুরোহিতদের যখন আবার 1375 অব্দে রাজ ক্ষমতায় বসেছিলেন, তারপর তিনি সম্পূর্ণ ব্যবস্থা আমূল পরিবর্তন করে পদক্ষেপ নেন এবং তিনি মন্দির থেকে পুরোহিতদের বের করে দেন, বিভিন্ন দেবদেবীর নাম মুছে ফেলেন এবং জনগণকে নির্দেশ দেন অ্যাটন নামের নতুন দেবতার পূজা করতে। তো পরবর্তীতে যে একজন রাজা আসেন, তিনি হচ্ছে যে মন্দিরে যে পুরোহিতদের যে ক্ষমতা বেড়ে গেছিল, এই পুরোহিতদের মন্দির থেকে বের করে দেন এবং আবার এই যে একেশ্বরবাদের যে চিন্তা বা ধারণা ছিল আগে, তো ওইটা তিনি আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এই সময় তাদের প্রধান দেবতার নাম দেন অ্যাটন। এই কারণে তিনি তার নাম পরিবর্তন করে অ্যাটন অনুসারে রাখেন ইগনাটন, এবং ওই যে রাজা, ওই রাজার নামও তখন তিনি অ্যাটনের নাম অনুসারে ইগনাটন রাখেন, প্রধান যে দেবতা সেই অনুযায়ী। ইতিহাসে তিনি ইগনাটন নামে সমাধিক পরিচিত ছিল এবং এই ধর্ম বিপ্লবের মধ্য দিয়ে ইগনাটন অ্যাটন দেবতাকে প্রতিষ্ঠিত করে ইতিহাসে প্রথম একেশ্বরবাদের ধারণা জন্ম দেন। তো ইতিহাসে প্রথম মিশরীয় ইতিহাসে এই যে অ্যাটন দেবতার যে ধর্ম বিশ্বাস পুরোহিতদের তাড়ানোর পরে, তখন তিনি সবাইকে বোঝাচ্ছিলেন যে অ্যাটন একমাত্র দেবতা এবং হচ্ছে তিনি হচ্ছে পুরো বিশ্বে সবকিছু নিয়ন্ত্রণ করেন। তো এইভাবে শুধুমাত্র অ্যাটনের উপাসনা করার জন্যই উপাসনা করতে পারেন এবং একেশ্বরবাদের যে বিষয়, এই বিষয়টা তিনি স্পষ্ট করেন এবং একেশ্বরবাদের যে ধারণা ওই সময় থেকে আসলে জন্ম লাভ করে। এবং তার ঘোষণা অনুযায়ী অ্যাটন বিশ্বের একমাত্র উপাস্য দেবতা। তার মতে অ্যাটন বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং সবকিছু ভালো মন্দের স্রষ্টা। এবং এই 600 বছর পরে হিব্রুদের উত্থান ঘটলে পুনরায় একই ধারায় একেশ্বরবাদের ধারণা ধর্মের ইতিহাস লক্ষ্য করা যায়। এবং মিশরীয়দের দর্শন ও চিন্তা, এই ক্ষেত্রে তাদের ধর্মের যে বিষয়টা ছিল, ধর্মের বিষয় একেশ্বরবাদ, বিভিন্ন দেবতার পূজা করা, এদিকে তারা বিভিন্ন যে কুসংস্কার তাদের মধ্যে ঢুকে গেছিল, ওই জায়গা থেকে আবার তারা একেশ্বরবাদের দিকে চলে আসলো। তো এই সবের উপরে নির্ভর করে তাদের হচ্ছে মিশরীয়দের দর্শন, এই দর্শনগুলো গড়ে উঠেছিল। হ্যাঁ, তো খ্রিস্টপূর্বাব্দ 25,000 খ্রিস্টপূর্বাব্দে প্রথম রাজবংশের যে ফারাও, এই ফারাও বিজিয়ার যে দর্শন চিন্তা রেখে যান, তা প্রাচীনতম নৈতিক দর্শন হিসেবে মূল্যায়ন করা হয়। এই চিন্তা পাঠকের বাণী নামে সুবিদিত। এখানে 40টি অনুচ্ছেদে তিনি তার পুত্রের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে বক্তব্য রেখে দেন এবং এর অর্ধেক বাণীতে তিনি তার পুত্রকে বাস্তব জ্ঞান অর্জন করার পক্ষে পরামর্শ দেন। অন্যগুলোতে নৈতিকতা জাগ্রত করার পক্ষে বক্তব্য রাখেন। এখানে পুরো ক্ষমাশীল, সহনশীল, দয়ালু এবং আনন্দে থাকার পরামর্শ দিয়েছিলেন। তিনি ন্যায় ও সত্যের জন্য নিজের সব রকম সুখ স্বাচ্ছন্দ্য উৎসর্গ করার পরামর্শ দিয়েছিলেন এবং একই সাথে তিনি লোভ ও ভোগবিলাস, অহংকার থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছিলেন। যদিও সাধারণ দৃষ্টিতে এই বাণীগুলো খুব অভিনব নয়, কিন্তু সভ্যতার ইতিহাসে প্রাচীনতম অধ্যায়ে এই চিন্তা নিশ্চয়ই যুগান্তকারী একটা বিষয় ছিল। তো ওই এত একেবারে সভ্যতা যখন শুরুর দিকে মিশরীয় সভ্যতা, ওই সময় এই যে দর্শনের যে চিন্তাগুলা, যে সহনশীল হওয়া, দয়ালু হওয়া, আনন্দে থাকার পরামর্শ দেওয়া, সুখ ও স্বাচ্ছন্দ্যকে উৎসর্গ করার পরামর্শ, এগুলো আসলে খুবই অভিনব এবং সভ্যতার ইতিহাসের প্রথম দিকের এই চিন্তা আসলে যুগান্তকারী ছিল। মানুষজন যখন আসলে যে যার মতো সবকিছু করে ভাবতে ছিল, বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিশ্বাস করতো, তো ওই সময় তাদের যে এই দর্শনটা গড়ে উঠেছিল। এরপরে হচ্ছে মিশরীয় সভ্যতা, সাহিত্য ও শিল্প। প্রতিটা সভ্যতাই আসলে এই যে দর্শনকে কেন্দ্র করে তাদের সাহিত্য কিংবা যে চিন্তা ভাবনা গুলোকে আবর্তন করে পরে যে শিল্প বিষয়গুলো জন্ম নেয়। তো
তো এখানে মিশরীয় শিল্পকলা সাহিত্য সম্পর্কে একটু বিস্তারিত জানবো আমরা এখন। তো মিশরীয় শিল্পকলা লিখন পদ্ধতি, প্রতিটা শিল্পকলায় যেহেতু সাধারণত কিছুই থাকে, তখনও মিশরীয় সভ্যতায় এই যে বিভিন্ন বর্ণ আবিষ্কৃত হয়েছিল এবং ওগুলোর মাধ্যমে তারা পড়াশোনা করতো। আর প্রথম দিকে তারা যদিও হচ্ছে পাথর খণ্ডের দিকে লিখে রাখতো, দেন আস্তে আস্তে হচ্ছে তারপর তারা হচ্ছে এই যে পেপিরাস গাছ থেকে কাগজের আবিষ্কারটা মিশরীয় সভ্যতায় হয়েছে, সেটা আমরা একটু বিস্তারিত শুনি এখন। হচ্ছে মানব সভ্যতায় মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে বর্ণভিত্তিক চিত্রলিপির উদ্ভাবন। প্রাক রাজবংশের যুগে মিশরীয় লিপির প্রথম বিকাশ ঘটে এবং এই ধারণা লিখন পদ্ধতিতে একটি চিত্র অক্ষরের বিকল্প হিসাবে মনের ভাব প্রকাশ করত। প্রথম দিকে একটি ছবি ও বিশেষ চিহ্ন হিসাবে মনের ভাব প্রকাশ করত। তো প্রথম দিকে তারা যে কোনো ছবি এবং দুই একটা চিহ্ন দিয়ে মনের ভাব প্রকাশ করত এবং পরে আস্তে আস্তে এগুলো পূর্ণাঙ্গ শব্দে রূপান্তরিত হয় এবং চিহ্নে ব্যবহৃত হতে থাকে। মিশরীয় যে এই লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক্স নামে পরিচিত। তো এটি গ্রিকদের দেয়া নাম, যার অর্থ দাঁড়ায় পবিত্র লিপি। ধর্মমন্দির, পিরামিড, রাজযজ্ঞ নামকরণ করা হয়। রাজাজ্ঞা প্রভৃতিতে হায়ারোগ্লিফিক পদ্ধতিতে লিখিত রূপ পাওয়া গিয়েছে বলে এরকম নাম প্রকাশ করা হয়েছে। পৃথিবীতে এই লিপির মাধ্যমে মূর্তভাব প্রকাশ করা হয়। স্বরভিত্তিতে যুগাক্ষরে শব্দ তৈরি হতে থাকে এবং চূড়ান্তভাবে প্রাচীন রাজবংশের যুগে মনের ভাব প্রকাশ করার জন্য 24টি চিহ্ন ব্যবহৃত হতে থাকে। এবং লেখার দ্রব্যাদি, এই যে হায়ারোগ্লিফিক্সের যে ব্যঞ্জনধ্বনি দেখে একে বর্ণমালার বলে ভুল করার কারণ নেই, কারণ ব্যঞ্জনধ্বনি প্রতীকগুলো ছিল বিভিন্ন শব্দাংশের প্রতীক। আবার এই ব্যঞ্জনধ্বনি বিভিন্ন প্রতীকের সাহায্যে প্রকাশিত হচ্ছে না, ফলে হায়ারোগ্লিফিক লিপিকে বর্ণমালা রূপে ব্যবহার করার সুযোগ সুবিধা ছিল না। যেহেতু বর্ণমালা রূপে এখন যেরকম আমরা পড়ি ক খ গ ঘ এরকম ব্যবহারের সুযোগ সুবিধা ছিল না, সেক্ষেত্রে তারা বিভিন্ন টাইপের চিত্রলিপি আর চিত্র এঁকে পাশে যে কিছু সাইন দিত, যেটা হায়ারোগ্লিফিক বলা হয়, এর মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করতো। পূর্ণাঙ্গ হচ্ছে যে বর্ণমালা রূপে হচ্ছে প্রকাশ করা আসলে হায়ারোগ্লিফিক্সকে প্রকাশ করার সুযোগ ছিল না। তো লেখার দ্রব্যাদি উদ্ভাবন। তো মিশরীয় সভ্যতা যেহেতু যে তখন এই যে চিত্রলিপি বা এই যে কিছু সাইন উদ্ভাবন হয়েছিল, তো এর মাধ্যমে তারা পাথরের গায়ে লিখে রাখতে হতো। তো পরবর্তীকালে যে যখন সাহিত্যের দিকে তারা প্রবেশ করে, তো বড় বড় কবিতা গল্প লেখার জন্য তখন তো পাথরে লেখা কষ্টকর হয়ে যেত, অনেক লেখা থাকতো। তো ওই জায়গা থেকে মিশরীয়রা লেখা খোদাই করতে করতে পাথরের কাঠ ব্যবহার করতে প্রস্তরে যতদিন সীমাবদ্ধ ছিল ততদিন বিশেষ গুরুত্বপূর্ণ দলিলপত্র ছিল তাতেই উৎকলিত হতো। সাহিত্য বিষয়ক লেখা ছিল দীর্ঘ, ফলে পাথর কাঠের উপর খোদাই করা সম্ভব ছিল না, তাই দীর্ঘ লেখার জন্য প্রয়োজন পড়ে সহজলভ্য কোনো উপাদানের। এবং এই জায়গা থেকে এই প্রয়োজনের তাগিদ থেকে মিশরীয়রা ধীরে ধীরে নলখাগড়া জাতীয় উদ্ভিদ পেপিরাস থেকে তৈরি করে লেখার উপকরণ। সে সময় নীল নদের জলাভূমিতে পেপিরাস জন্মাতো। পেপিরাসের গোড়ায় মজ্জা লম্বলম্বী ফালিতে কেটে নেওয়া হতো, এরপর 2 কিংবা 3 স্তরের আড়াআড়িভাবে সাজিয়ে ভিজিয়ে চাপ দিয়ে পলিশ করে লেখার উপযুক্ত পেপিরাস তৈরি করা হতো। এই নলখাগড়া সহজলভ্যতা ও সহজ নির্মাণ কৌশলের জন্য তখন এই পেপিরাসই হচ্ছে তখন ওই যে বিভিন্ন সাহিত্য বিকাশ লাভ করে। সাহিত্য যত লেখা গল্প এগুলো তারা হচ্ছে এই যে সেই কয়লা দিয়ে বা কাঠ কয়লা বা মাটি দিয়ে তখন এই পেপিরাসের উপর তারা লিখতো। পেপিরাসের গুরুত্ব জড়িয়ে আছে কাগজ আর বাইবেল শব্দের মধ্যে। চীনে উদ্ভাবিত কাগজের মণ্ড দিয়ে তৈরি করা হলো ধারণাগত দিক থেকে লেখার মাধ্যম হিসেবে পেপিরাস কাগজেই পূর্বসূরি। তো এই গেল। এরপর হচ্ছে মিশরীয় যে লেখার বিস্তার, তারা তো হচ্ছে এই যে পেপিরাস আবিষ্কার করলো, যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো ছিল যে দলিল পত্র লেখা কিংবা ব্যবসায়িক জিনিসপত্র যেহেতু কাগজে লিখে রাখতো, সাহিত্যের দিকে যখন গেল তারা পেপিরাসে হচ্ছে ডিটেইল সাহিত্য কবিতা এগুলো লেখা শুরু করলো। তো এই লেখাটার বিস্তার কিভাবে ঘটলো, গ্রিস, প্যালেস্টাইন, ফিনিশীয় বিভিন্ন মিডিয়ায় প্রভৃতি অঞ্চলে মিশরীয় কর্তৃক অধিকৃত হলে হায়ারোগ্লিফিক লিপি এই সমুদায় অঞ্চলে ব্যবহৃত হতে থাকে। এর পারস্পরিক বাণিজ্য করতে গিয়ে হায়ারোগ্লিফিক লিপি ব্যবহার করা হয়, ফলে বাণিজ্যের পথ ধরে বিশ্বের অনেক অঞ্চলে লিখন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করে। যেহেতু এটা অনেক প্রাচীন যুগে একটা লেখা সভ্যতা, তো এই জায়গা থেকে এই যে মিশরীয় যে হায়ারোগ্লিফিক লিপি বিভিন্ন, যেহেতু মিশর বাণিজ্য কেন্দ্রিক ছিল, তো ওই জায়গা থেকে এই লিপি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যেগুলো বাণিজ্যের। তো এই অঞ্চলগুলো হচ্ছে গ্রিস, প্যালেস্টাইন, ফিনিশিয়া, লিবিয়া এইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে। এবং এই মিশরীয় লেখার যেগুলো অনুসরণ করতে গিয়ে ইংরেজি ভাষার 22টি বর্ণ ফিনিশীয়রা উদ্ভাবন করে। তো
ই, আই, ও, ইউ এই 4টি বর্ণ যোগ করে গ্রিকরা পরবর্তীকালে আধুনিক বর্ণমালার 26টি বর্ণ সম্পূর্ণ করতে পেরেছিল। এই যে হাইরোগ্লিফিকের ধারণা, এই ধারণা থেকে পরবর্তীকালে প্রায় 26টি মতো বর্ণ তারা উদ্ভাবন করতে পেরেছিল। এবং মিশরীয়রা যে পাথর ব্যবহার করতো, এই পাথরের মধ্যে একটা বিশেষ পাথর আছে যেটার নাম হচ্ছে রোজেটা পাথর। হ্যাঁ, খ্রিস্টপূর্ব 4500 বছর পূর্ব থেকে হাইরোগ্লিফিক লিপিতে লেখা শুরু হয় এবং রোজেটা পাথরের লেখা হয়েছে অনেক পরে। খ্রিস্টপূর্বাব্দ 196 অব্দে তখন পঞ্চম টলেমি ছিলেন মিশরের রাজা। তিনি গ্রিক ভাষা জানতেন বলেই সম্ভবত হাইরোগ্লিফিক এবং ডেমোক্রেটিক লিপির পাশাপাশি গ্রিক ভাষা ব্যবহার করেছিলেন এবং তার পরবর্তীকালে মিশরীয়রা চিত্রলিপির পাঠোদ্ধারে সাহায্য করেছিল পণ্ডিতদের। তো রোজেটা পাথর থেকে হাইরোগ্লিফিক লিপিতে পাঠোদ্ধার সম্ভব হয়, একে নতুন ইতিহাসের জন্ম হলো। যা ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলো থেকে প্রাচীন মিশরের অনেক অজানা ইতিহাস জানা গেল এবং ইংরেজদের হাতে ফরাসিদের পতন ঘটার পরে ইংরেজরা রোজেটা পাথরটি নিয়ে ইংল্যান্ডে আসে এবং সেটি থেকে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে রোজেটা পাথর। এই যে রোজেটা পাথর যেটা, এটা ইংলিশ, এখন বর্তমানে ইংলিশ মিউজিয়ামে আছে। আর মিশরীয় সাহিত্য, এবার মিশরীয় প্রাচীন রাজবংশের যুগে সাহিত্যের অস্তিত্বের কথা জানা গেলেও তারা তেমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। পৃথিবীর প্রাচীনতম লিখিত চিন্তার স্বাক্ষর রয়েছে পিরামিডের গায়ে। আমরা মিশরের কথা শুনলে আসলে সবার মাথায় ভেসে বসে ওঠে পিরামিড। আসলে এই যে পিরামিডের গায়ে বিভিন্ন রকমের মিশরীয় সাহিত্য লেখা থাকার সময় পঞ্চম ও ষষ্ঠ রাজবংশের সময় পিরামিড ও মন্দিরের গায়ে খোদিত লিপিমালাই প্রাচীন মিশরের সাহিত্য বলে মনে করা হয় এবং কিংবদন্তি, ধর্মসঙ্গীত প্রভৃতি ছিল সাহিত্যের বিষয়বস্তু। মিশরীয় বর্ষপঞ্জি, তখনকার সময়ে তারা ব্যবসা বাণিজ্য করতো, এই জন্য তাদের এই সময় দিনকে মনে রাখার জন্য প্রয়োজন ছিল এবং সেই জায়গার তাগিদ থেকে তারা বর্ষপঞ্জি, যেটা আমরা এখন দেখি এই যে ক্যালেন্ডার, এই টাইপের যে ধারণা, এটা মিশরীয় সভ্যতার প্রথম আবিষ্কার হয়েছিল। তো বর্ষপঞ্জি আধুনিক কালে একটি প্রয়োজনীয় জিনিস এবং এটি 1582 খ্রিস্টাব্দে প্রথম আধুনিক ক্যালেন্ডার তৈরি করা হলো। কিন্তু বর্ষপঞ্জি উদ্ভাবনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বহু প্রাচীন এবং এটা মিশরীয় সভ্যতা থেকে শুরু হয়েছিল আসলে। তো নবপলীয় যুগে মানুষ প্রথম কৃষির প্রয়োজনে ধর্মীয় পবিত্র দিন বের করতে চন্দ্র পঞ্জিকার উদ্ভাবন করেছিল এবং চন্দ্রের অবস্থান নিরীক্ষণ করে সেই সময় পঞ্জিকা তৈরি করা হয়েছিল এবং এই বর্ষপঞ্জি ছিল 12 মাসে বিভক্ত। প্রতিটি মাস ছিল 29.5 দিনের এবং সেই মতে বছরের দিনের সংখ্যা ছিল 354টি। এই কারণে বছরের বাকি 13টি দিনের সময় বিভিন্ন মাসের সাথে যুক্ত করা হতো এবং চন্দ্র বর্ষপঞ্জি দুর্বলতা দূর করে পূর্ণাঙ্গতার জন্য প্রয়োজন ছিল সৌর বর্ষপঞ্জিকা এবং এই ক্ষেত্রে সফলভাবে এগিয়ে আসে মিশরীয়রা। তো বর্ষপঞ্জি মূলত দুই রকম, একটা চন্দ্রকে কেন্দ্র করে বর্ষপঞ্জি তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে এখানে কিছু দুর্বলতা ছিল। 300 বছরে তো আমরা জানি মূলত 365 দিন, তো জায়গায় 354 দিন ছিল, 13 দিন পরে একটা মাসের সাথে যোগ করা হতো। তো এই যে দুর্বলতাগুলো, এইগুলোকে ঠিক করার জন্য পরবর্তীকালে সৌর বর্ষপঞ্জিকার আবিষ্কার ঘটে এবং মিশরীয়রা 12টি মাসকে সমান 30 দিনে বিভক্ত করে 360 দিনে বছর গণনা শুরু করে। এবং এখন যেটা গেল মিশরীয় যে বর্ষপঞ্জি যে ধারণা আমরা ইউজ করি, এটা আসলে প্রাচীন মিশর থেকে চলে শুরু হয়ে আসছিল এবং বর্তমানে এটা পরিবর্তনের মাধ্যমে বর্তমানে স্থায়ী রূপ লাভ করছে আসলে। তো এবার মিশরীয় শিল্পের দিকে আসে আমরা। মিশরীয় শিল্পে বিভিন্ন রকমের দিক রয়েছে এবং এর মধ্যে স্থাপত্য শিল্প এবং মিশরীয় ভাস্কর্য এগুলো এবং চিত্রকলা এগুলো বেশ উল্লেখযোগ্য। হ্যাঁ, তো এবার স্থাপত্য শিল্পে এবং আসি আমরা। সরকার ব্যবস্থা, ধর্ম, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে মিশরীয়গণ যে কৃতিত্ব প্রদর্শন করেছে তার তুলনা মিশরীয় শিল্প ও স্থাপত্য অন্যান্য ঐশ্বর্যের দাবিদার। মিশরীয়দের বলা হয় ইতিহাসের প্রথম শ্রেষ্ঠতম নির্মাতা। ইতিহাসে এখন পর্যন্ত যত নির্মাতা আর কি, যত রকমের যে স্থাপত্য বা কাঠামো গড়ে উঠছে, এর মধ্যে মিশরীয়দের সবচাইতে শ্রেষ্ঠ স্থাপত্যের আর কি দাবিদার করা হয়। কারণ ওই সময় তারা বিভিন্ন রকম যে বড় বড় যে পিরামিডগুলো এখনো আসলে পৃথিবীর গায়ে টিকে আছে। তো এই কারণে তাদের ওই সময় এই পিরামিডগুলো তৈরি করার জন্য যে বড় বড় যে পাথরখণ্ড কিভাবে বহন করা হতো এবং বসানো হতো, জোড়া লাগানো হতো, এগুলো আসলে এখনো ঠিকঠাকভাবে আবিষ্কার করা যায়নি। তো এই জন্যই আসলে মিশরীয়দের বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠতম নির্মাতা। পাথরের সৌধ তৈরি করার মতো দক্ষ প্রকৌশল জ্ঞানের পরিচয় মিশরীয়রা রাখতে পেরেছিলেন এবং মিশরীয়দের ব্যক্তিগত ঘরবাড়ি তৈরি করতে তাদের প্রকৌশল জ্ঞান ও পাথরের যে নির্মাণ সামগ্রী ব্যবহার তেমন মনোযোগী ছিল না। তাদের স্থাপত্যের যে নিদর্শনের প্রধান এবং উজ্জ্বল সাক্ষ্য ছিল স্মৃতিসৌধ এবং ধর্ম মন্দির। তাদের স্থাপত্যের মধ্যে যে স্মৃতিসৌধ নির্মাণ করা এবং ধর্ম মন্দির এগুলো প্রধান ছিল।
পরে বিখ্যাত ফারাও কুকু এর পিরামিড বিশ্লেষণ করতে পারি আমরা। ফারাও কুকু ছিলেন চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও এবং তাকে কিৎসাও বলা হতো। তো কায়রো শহরের দক্ষিণ পশ্চিম মরুময় গিজে অঞ্চলে বিখ্যাত পিরামিড অবস্থিত এবং এই রাজত্বের শুরু থেকে কুকু তার সমাধিসৌধ নির্মাণের কাজ দিয়েছিলেন। এই যে ফারাও ছিল উনি তার যে মৃত্যুর অনেক আগে থাকতেই যে উনি মৃত্যুর পরে কোথায় থাকবেন, তো তখনকার সময় যে পিরামিডের মধ্যে মমি করে রাখা হতো তাদের এরকম বিশ্বাস ছিল যে একটা সময় এই মমি তার আবার জীবিতভাবে চলে আসতে পারবে এবং তারা ওই যে পিরামিড বড় বড় পিরামিড তৈরি করা হতো ওই পিরামিডে তাদের মমি করে সুন্দরভাবে আর বড় খাট পালঙ্কে শুয়ে রাখা হতো এবং এর সাথে সাথে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবার এবং তাদের যে দাসীরা থাকতো তাদেরও মমি করে আসলে ওখানে দিয়ে দেওয়া হতো, যাতে মনে করা হতো যে তাতে হচ্ছে মৃত্যু পরবর্তী সময় তারা ওই ভোগ বিলাস করতে পারে। সবকিছু খাবার দাবার স্বর্ণরূপ সব ওই হচ্ছে পিরামিডের মধ্যে দিয়ে দেওয়া হতো। তো এই রাজা কি করেছিলেন, উনি ওনার মৃত্যুর আগেই ওনার যে পিরামিড সবচেয়ে বড় পিরামিড ওইটা তৈরি করার কাজ শুরু করেছিলেন। তো এই পিরামিড তৈরিতে প্রয়োজন ছিল প্রচুর গ্রানাইট পাথর আর চুনা পাথর। তো তামার বাটালিয়ার হাতুড়ি দিয়ে শ্রমিকরা পাথর থেকে বড় বড় সব পাথরের টুকরো বের করে আনতো এবং কাঠের টুকরোয় স্লেজকারির মতো করে একদল শ্রমিক পাথর বেঁধে এনে জমা করে নির্দিষ্ট জায়গায়, অন্যদল হাতুড়ি পিটিয়ে তা ব্যবহারযোগ্য করে তুলত। এক খণ্ড পাথরের ওজন ছিল 70 মণের মতো। তখনকার যে পিরামিড তৈরিতে যে পাথরগুলো ব্যবহার করতো, তো এই পাথরের এক একটা খণ্ডের ওজন বর্তমান সময় 70 টনের মতো ছিল এবং ভিতরের দেয়ালের পাথরগুলো ছিল সবচাইতে প্রকাণ্ড। এটির ভিতরের দেয়ালের যে পাথর থাকতো এগুলো সবচাইতে বড় বড় পাথর ছিল এবং এর একটার ওজন প্রায় 440 মণের মতো। তো খুফুর পিরামিড তৈরির সময় লেগেছিল 23 লাখ খণ্ড পাথর। এরকম বড় বড় যে পাথর, এরকম 23 লাখ খণ্ড পাথর দিয়ে একটা পিরামিড তৈরি করা হয়েছিল, যেটা মাটির থেকে পিরামিডের চূড়া ছিল প্রায় 450 ফুট উঁচু। সবচেয়ে বড় যে পিরামিডটা এই যে ফারাও খুফুর পিরামিড, এই পিরামিড তৈরিতে তখনকার সময় এরকম বড় বড় 23 লাখ খণ্ড পাথর ইউজ করা হয়েছিল এবং এটার উচ্চতা 450 ফুট এবং ছোট ছোট অনেক। এবং এই যে পিরামিডের চারদিকে কোনাকুনি প্রায় 17 ফুট হেলে চূড়ার দিকে উঠে গেছে এবং পিরামিডের ভিতরটি রাজপুরীর মতো ঐশ্বর্যশালী। হলদেটে চুনা পাথরের আস্তরণের ভিতরে দেয়ালে ঝকঝকে এবং ছোট ছোট অনেক ঘর থাকতো। মৃত্যু পরবর্তী জীবনে ফারাওদের দাসদাসীর জন্য এইসব ঘর তৈরি করা হয়েছিল। তো খুফুর পিরামিডের প্রবেশ পথের উত্তর দিকে মাটির থেকে প্রায় 49 ফুট উঁচু এবং পিরামিডের নিচের ঘরগুলো দিকে পাথর খাড়াভাবে নেমে গিয়েছিল। তো বারান্দার শেষের সীমানায় রানীর কুঠরি থাকতো এবং রানী মারা গেলে ওখানে দিয়ে দেওয়া হতো। ওই যে রাজা পিরামিড তৈরি করতো, তো এখানে হচ্ছে ওই যে বিভিন্ন রকমের কক্ষ থাকতো, কক্ষগুলোকে তাদের যারা দাস থাকতো মৃত্যুর পর তাদের ওখানে রাখা হতো এবং রানীর জন্য আলাদাভাবে কক্ষ থাকতো। তো ওই রানীও মারা গেলে ওই পিরামিডের মধ্যেই বমি করে তাকে রাখা হতো আর কি। খুফুর পিরামিড তৈরিতে 1 লাখ শ্রমিকের 20 বছর সময় লেগেছিল। বিশেষ করে বড় যে পিরামিডটা আছে ফারাও খুফুর যে পিরামিড, এটা 20 বছর সময় ধরে তারা তৈরি করেছিল এবং 1 লক্ষ লোক কাজ করেছিল এবং 400 জনের দলে বিভক্ত হয়ে তারা কাজ করত। এই হচ্ছে পিরামিডের যে বিষয়, যে মিশর বলতে গিয়ে সবচাইতে যে গুরুত্বপূর্ণ স্থাপনা বা স্থাপত্য মাথায় সেটা হচ্ছে পিরামিড। তো পিরামিডের মূল কাহিনী যেটা হলো সেটা হচ্ছে যে এই যে রাজারা ছিলেন, রাজারা বিশ্বাস করতেন যে মৃত্যুর পরবর্তীতে তাদের একটা জীবন আছে, ওখানে তারা সবকিছু ভোগ বিলাস করতে পারবেন। তো এই কারণে হচ্ছে জীবিত থাকতেই রাজারা হচ্ছে পিরামিডগুলো তৈরি করে রাখতেন, যাতে মৃত্যুর পর তাদের ওখানে রাখা, তাদের মমি করে ওই পিরামিডের মধ্যে রাখা হতো। তাদের এই যে জীবন ধারণের জন্য তাদের দরকার সবকিছু দিয়ে দেওয়া হতো। রানী মৃত্যুর পর ওই একই পিরামিডে রাখা হতো। তাদের জন্য দেবদাসী যারা থাকতো তাদেরও মৃত্যুর পর একই পিরামিডে রাখা হতো, যাতে হচ্ছে তারা বিশ্বাস যে করে যে মৃত্যুর পর তাদের আবার জীবিত হয়ে তারা হচ্ছে উঠবেন এবং তারা ওই যে ভোগ বিলাসে যে জীবন পার করবেন, এটা বিশ্বাস করায় ওই জিনিসগুলো তারা করে রাখতো। এবার আসি মিশরীয় ভাস্কর্যে। মিশরীয় ভাস্কর্য অনেকটাই তাদের স্থাপত্যের অনুষঙ্গী ছিল। মিশরের উন্নত যন্ত্রপাতি দক্ষতা ভাস্কর্য শিল্পী তাদের উচ্চতম স্থান দিয়েছিল। সমাধিসৌধ ও মন্দিরের প্রবেশ পথ, অলঙ্করণ, ভিতরের দেয়ালের গায়ে মিশরীয়দের ভাস্কর্যের অধিকাংশই নির্দেশ দেয়। ধীরে ধীরে দেয়ালের গায়ে খোদিত ভাস্কর্যের উত্তরণ ঘটে এবং একক মূর্তি তৈরি হতে থাকে। বড় বড় পাথরে গেলে চমৎকার সব মূর্তি তৈরি হয়। প্রাচীন রাজবংশের যুগের থেকেই মূর্তি তৈরি হতে থাকে এবং খোদাই এবং রঙের যে ব্যবহার
বসা অথবা দাঁড়ানোর ভঙ্গিতে মূর্তিগুলো প্রায়শই জীবন্ত মনে হয়। তো প্রতিটা আসলে সভ্যতারই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে, তাদের স্থাপত্যের কিছু বৈশিষ্ট্য থাকে, শিল্পকর্মের কিছু বৈশিষ্ট্য থাকে, এক্ষেত্রে যে ভাস্কর্যের কিছু বৈশিষ্ট্য বা চিত্রকলা থাকে যেটা থাকে, বা পেইন্টিং এর কিছু বৈশিষ্ট্য, স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে। এই জায়গা থেকে আসলে মিশরের যে ভাস্কর্যের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যদিও তখন ভাস্কর্য রিয়ালিস্টিক হতো না, অনেকটা হচ্ছে যে মানুষের অভাবের মতো থাকতো এবং ফিনিশিং বেশ ভালো থাকতো আর কি। এবং এক্ষেত্রে তাদের ভাস্কর্যে একটা মানুষের মতো একটা মানুষ দাঁড়ানো মানুষের ফিগার থাকলেও দেখা যাচ্ছে তখন মাথায় অন্য কিছুর ফিগার, কিংবা আপনারা দেখা যায় যে পিরামিডের সামনে যে ভাস্কর্য থাকতো বা মন্দিরের সামনে পুরো হচ্ছে একটা সিংহের একটা প্রতিকৃতি, কিন্তু ওই জায়গায় গিয়ে তাদের কোনো রাজার একটা মাথা দেওয়া সিংহের দেহে। তো এরকম কিছু বৈশিষ্ট্য তাদের ওই ভাস্কর্য ছিল। কিন্তু খোদাই এবং রঙের ব্যবহারে বসে থাকা বা দাঁড়ানো ভঙ্গিতে মূর্তিগুলি প্রায়শই জীবন্ত হতো। মাঝে মধ্যে মূর্তির চোখে স্ফটিক পাথর বসানো এবং তা অনেক বেশি জীবন্ত মনে হতো। এবং স্ফিংস এবং বহু পাথরের গায়ে কৃত্রিমতা ভাস্কর্য স্ফিংস বৃহত্তর এবং সৌন্দর্যের দিক থেকে ছিল একটি বিস্ময়কর সৃষ্টি। তো মিশরের সাথে ভাস্কর্যের দিক থেকে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ যেটা ভাস্কর্য সেটা হচ্ছে স্ফিংস নামে পরিচিত। এই বিভিন্ন ভাস্কর্য জায়গাতে ধর্মীয় প্রতীক, তার সাথে মানুষ, পাখি, পশুর সম্মিলিত রূপ প্রকাশ পেত। যে মানুষ, পশু পাখি মিলিয়ে একটা তারা ভাস্কর্য তৈরি করতো। দেহ ছিল সিংহের এবং মাথা ছিল ফারাওয়ের। তো সেখানে বলতে চাচ্ছে যে ফারাও সিংহের প্রতি বিদ্যমান, যে তাদের যে স্ফিংস যে হচ্ছে মূল যে ভাস্কর্যটা, ওটার পুরো দেহটা ছিল সিংহের এবং মাথাটা ছিল রাজা। তো এখানে তারা সেটা দিয়ে বোঝাতে চাচ্ছিল যে একজন রাজা যে হচ্ছে সিংহের মতোই হচ্ছে শক্তিবান হয়। এরপরে এই পাথরের যে বাস্তব মূর্তি ফুটিয়ে তোলা অনেক সহজ ছিল এবং ইকনাটন ও তার রানী নেফ্রোদিতি তাদের জীবন্ত মূর্তির মাধ্যমে তাদের কাছে বিশেষ পরিচিতি হয়েছে। তো আপনারা যখন পড়বেন এই যে বিষয়টা, যখন ভাস্কর্য পড়বেন বা স্থাপত্য পড়বেন, তখন আপনারা গুগল সার্চ করে দেখবেন যে মিশরের ভাস্কর্য কিংবা এই যে স্থাপত্য এগুলো কেমন ছিল, তখন দেখে দেখে এই বর্ণনাগুলো পড়লে তখন আপনাদের বিষয়টা হচ্ছে মনে ভালো থাকবে আর কি। এরপর আসে মিশরের চিত্রকলায়। সমাধিসৌধ ও মন্দিরের যে মন্দিরগুলোর দেয়ালগুলো অলঙ্কৃত করার জন্য মিশরীয়রা প্রথম বিকাশ ঘটায় এবং এই চিত্র অঙ্কনে মিশরীয় যে শিল্পীগণ কালো ও সাদা রঙের ব্যবহার বেশি। আগে বলেছিলাম যে প্রতিটা হচ্ছে সভ্যতারই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। মিশরীয়দের চিত্রকলার যে বৈশিষ্ট্য ছিল তারা কালো ও সাদা রঙটা বেশি ব্যবহার করতো এবং পিরামিডের অভ্যন্তরে আঁকা ছবিগুলো ধর্মীয় ধারণা পোষিত ছিল এবং তাদের যে এই যে পেইন্টিং গুলো ইউজ করতো, যে মৃত্যুর পর রাজত্ব পিরামিডে রাখা হতো, তো এই পিরামিডের মধ্যে তারা পেইন্টিং দিত এবং এই পেইন্টিং গুলো ধর্মীয় তাদের কিছু ধারণা ছিল, একেশ্বরবাদ কিংবা হচ্ছে যে সকল ধারণাগুলো যারা পোষণ করতো এইগুলো বা এই দর্শনগুলোকে কেন্দ্র করে তাদের পেইন্টিং গুলো তৈরি করা হতো তখনকার সময়। এবং রানীদের মন্দিরে রানীদের যে পিরামিডের মধ্যে দেয়াল থাকতো, ওখানেও তারা এই যে মন্দিরের পেইন্টিং থাকতো। যদিও ঘরবাড়ি ব্যবহার দ্রব্যাদি অলঙ্করণ তাদের চিত্র স্মৃতিদের উজ্জ্বল নিদর্শন। প্রাকৃতিক যে বিষয় ছবিগুলো ইত্যাদি আঁকতে গিয়ে মিশরীয় শিল্পীগণ বৃত্তাকার ও বক্রাকার রেখা এবং জ্যামিতিক ধারণা যোগ করতেন। তারা যে পেইন্টিং গুলো করতেন এগুলোর মধ্যে তাদের হচ্ছে যে জ্যামিতিক যে ধারণা, এই ধারণা তারা যোগ করতেন। পিরামিডের গায়ে অঙ্কিত চিত্রে প্রাচীন মিশরীয়দের বিভিন্ন পেশার বিবরণ ফুটে উঠেছে এবং যেমন ভূমি কর্ষণরত কৃষক, তাদের ফসল বোনা, তাদের ফসল তোলা, মাড়াই করা, বস্ত্র বয়ন করা ইত্যাদি। তাদের পেইন্টিং গুলো করতো, যে আগে বললাম যে পেইন্টিং গুলোর মধ্যে তাদের যে সমাজ দর্শন এগুলো যে থাকতো, এগুলোকে কেন্দ্র করে তারা হচ্ছে আবার চিত্রকলাগুলোকে ফুটিয়ে তুলছিলেন। তো এখানে ভূমিতে চাষ করা, ফসল তোলা, এইসব বিষয়গুলো পেইন্টিং এর মধ্যে থাকতো। যারা হচ্ছে কামার, গাড়ি চালক, নাবিক, লিপিকার, জাদুকর, খেলোয়াড়, কুস্তিগীর যারা ছিলেন তাদেরও হচ্ছে ছবিগুলো পেইন্টিং করে বিভিন্ন দোকান বা হচ্ছে দেবালয়গুলোতে থাকতো তখনকার। তো মরুভূমি পেপিরাসের বনে শিকারের দৃশ্য আঁকতে গিয়ে দৃশ্যমান করা হয়েছে অনেক পশু পাখি ছবি, যেমন গরু, বাছুর, গাধা, কুকুর, বেড়াল, এই সকল হচ্ছে পশু পাখির ছবিও হচ্ছে যে প্রতিকৃতি হচ্ছে তার পেইন্টিং এর মধ্যে ছিল। এবার আসি হচ্ছে মিশরীয়দের, আমরা বললাম স্থাপত্য দেখলাম, স্থাপত্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল তারা বিভিন্ন টাইপের মন্দির নির্মাণ করা এবং বিশেষ করে হচ্ছে পিরামিড। তো পিরামিডগুলো সবচাইতে মিশরীয় স্থাপত্যের সবচাইতে বিজ্ঞানসম্মত যে দিকগুলো ব্যবহার করে ওই প্রাচীনগুলো তৈরি করা হয়েছিল। এবার ভাস্কর্য দেখলাম। তো ভাস্কর্যের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হলো স্ফিংস। তো এই স্ফিংস ওই যে পিরামিড কিংবা হচ্ছে মন্দিরের সামনে তারা ভাস্কর্যগুলো বেশি রিয়ালিস্টিক হতো না,
না হলেও মানুষের ফিগার কিংবা পশু পাখি সম্মিলিতভাবে ই করে তারা একটা ভাস্কর্য তৈরি করতো। তো ভাস্কর্যে এই স্ফিংসে যেটা হলো যে একটা সিংহ থাকতো এবং সিংহের দেহে তাদের রাজার মাথা থাকতো। তো এই টাইপের যে কিছু বৈশিষ্ট্য এগুলো সবাই সবসময় খেয়াল রাখবেন। এরপরে যে চিত্রকলার যে বৈশিষ্ট্য বললাম, তারা লাল, সাদা, কালো রং বেশি ব্যবহার করতেন এবং চিত্রকলা তাদের যে গ্রামীণ সমাজ জীবন বা দর্শন ছিল, অর্থনীতি দর্শন ছিল, তো এগুলো বেশি ইউজ করতেন। এই যে কৃষিকাজ বা লোকজন তখনকার সময় যে কাজ করতো, ধান মাড়াই, এই রিলেটেড জিনিসপত্রগুলি তাদের ওই যে দর্শন ছিল, এগুলোই আর কি শিল্পকলা এগুলি চলে আসে আসলে। এবার আসি যে মিশরীয় যে বিজ্ঞানের যে জিনিসটা ছিল, ওই যে তারা যখন এই যে পিরামিড তৈরি করেছিল কিংবা যে চিত্রকলা ভাস্কর্য করতে, এগুলো করার জন্য আসলে যে পাথর কাটা বা পরিবহন করা এসবের জন্য কিছু বৈজ্ঞানিক দিক লাগতো। এইগুলো হচ্ছে আবার তখন মিশর প্রাচীন সময় তারা এই যে বিজ্ঞানের কিছু বিষয় আবিষ্কার করে ফেলেছিল। তো এই যে মিশরীয় বিজ্ঞানের প্রথম যে ধাপ সেটা ছিল জ্যোতিষবিদ্যা ও গণিত শাস্ত্রের বিকাশ। তো জ্যোতির্বিদ্যা, এই যে আমরা বর্ষপঞ্জি যেটা দেখি, এটা হচ্ছে মিশরীয় সভ্যতা আবিষ্কার হওয়া। তো এই জন্য জ্যোতিষবিদ্যার একটা প্রভাব ছিল এবং জ্যোতিষবিদ্যা কাজে লাগতো তখন। এবং এই জ্যোতিষবিদ্যায় হচ্ছে এই যে চন্দ্র সূর্যের যে দেখে বা এদের ঘূর্ণন দেখে, এদের গতিবিধি দেখেই সবকিছু তৈরি করতো তখনকার সময়। তো জ্যোতিষবিদ্যাটা বেশ প্রভাব ছিল এবং গণিত শাস্ত্রের প্রভাব ছিল। জ্যোতিষবিদ্যার উন্নয়নের ধারা হিসেবে পরবর্তীকালে যে বর্ষপঞ্জি বিষয়ক আলোচনা কিছুটা আলোকপাত করা হয়েছে এবং মুখ্যত কৃষি নির্ভর যে প্রয়োজন এবং গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে গিয়ে মিশরীয়রা জ্যোতিষবিদ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করে। গণিত শাস্ত্রের বিকাশটা কিভাবে হলো আসলে? মিশরের গণিত শাস্ত্রের বেশ অগ্রগতি সাধিত হয়েছিল। মিশরীয়রা পাটিগণিত ও জ্যামিতির উদ্ভাবন করেন বলে পণ্ডিতদের মতামত। অনেকেই বিশ্বাস করেন যে মিশরীয় পাটিগণিত আর জ্যামিতির উদ্ভাবন করেছে এবং পাটিগণিতের ক্ষেত্রে তারা যোগ, বিয়োগ, দশমিক এসব শূন্যের আবিষ্কার করতে পারেননি, কিন্তু ভগ্নাংশ সম্পর্কে মিশরীয় জ্ঞান ছিল বেশ ভালো। সভ্যতার প্রাচীনতম কালেই হিসাব রাখার প্রয়োজনে গণিত শাস্ত্রের চর্চা চলতে থাকে। যেহেতু মিশরীয়রা ব্যবসা বাণিজ্য করতো, তো এই যে হিসাব রাখার জন্যই গণিতের চর্চা প্রাচীন কাল থেকেই চলে আসতেছিল। এবং এতে লিপিবদ্ধ কয়েকটি সংখ্যা ছিল, যেমন 20,000 জন বন্দী, 4 লক্ষটি গবাদি পশু, 14,22,000টি ছাগল, এরকম কিছু হিসাবপত্রের সন্ধান পাওয়া গেছিল তখনকার সময়। এবং পিরামিডের নির্মাণ কাজ করার জন্য জ্যামিতিক জ্ঞান অপরিহার্য ছিল। চুনা পাথরের টুকরোগুলো নির্দিষ্ট অবস্থানে আনার জন্য পিরামিড নির্মাতা সঠিক মাপে কাটতে হতো। এবং এই কাজের জন্য জ্যামিতি বা নিরেট পদার্থ ও কাটার বিদ্যা, জ্যামিতিক জ্ঞান থাকা ছিল অপরিহার্য। ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ ও বৃত্তের যোগফল এবং পিরামিড প্রভৃতি ঘনফল সম্পর্কে নির্ণয় করতে হতো। যেহেতু তারা বড় বড় পিরামিড পাথর খন্ড দিয়ে নির্মাণ করেছিল, তো এই ক্ষেত্রে তাদের ওই যে পাথরগুলো কাটা, জোড়া লাগানো কিংবা ওই যে পিরামিডের যে সেই বানায়, এই জন্য তাদের জ্যামিতিক জ্ঞান ধারণা করেছিল। এরপরে আসে চিকিৎসা শাস্ত্রে। চিকিৎসা শাস্ত্রে মিশরীয়দের কিছু অবদান ছিল বা বেশ কিছু আবিষ্কার ছিল। এর মধ্যে যে চিকিৎসা বিজ্ঞানের প্রাচীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রথম দিকে মিশরের চিকিৎসা সংক্রান্ত ধারণা অনেকটা কুসংস্কারের ছিল। তো ওই যে প্রথমেই আমরা বলেছিলাম যে মিশরে একটা পর্যায়ে বাদ বা দেবদেবীদের বিশ্বাস করা হতো, ওই জায়গা থেকে তারা কুসংস্কারের মধ্যে ঢুকে গিয়েছিল। তো ওই জায়গা থেকে তাদের পুরোহিতদের প্রধান মনে করতো যে এই কুসংস্কারের কিছু বিষয়টা প্রথমে তারা ঠিক করার জন্য আসলে ওই যে পুরোহিতদের কাছে যেতেন। তো পরবর্তীকালে এটা আস্তে আস্তে যে চিকিৎসার বিষয়গুলো অগ্রগতি হয়, এই কুসংস্কারগুলো কেটে গেছিল এবং এই যে তার ধীরে ধীরে বিজ্ঞানসম্মত রূপ লাভ করে। এবং খ্রিস্টপূর্বাব্দ 1700 অব্দের দিকে মিশরীয় চিকিৎসকগণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে রোগ নির্ণয় ব্যবস্থা প্রদান করতেন এবং তিনি প্রাচীনতম চিকিৎসক এবং তিনি একাধারে ছিলেন জ্যোতিষবিদ, চিকিৎসক ও স্থপতি। প্রাচীন রাজবংশের একজন ছিল জোসার নামে, উনি একাধারে চিকিৎসকও ছিলেন, জ্যোতিষবিদও ছিলেন এবং স্থপতিও ছিলেন। তো এবং চিকিৎসা বিদ্যায় তার দক্ষতা এতই বৃদ্ধি পায় যে পরবর্তীকালে ইমহোটেপ দেবতার জ্ঞানবদ্ধ করে পূজা করা হয়। তাকে তার যে চিকিৎসার যে জ্ঞান এতটাই ছিল, তাকে একটা দেবতার সাথে আসলে দেবতার সমতুল্য মনে করে তারও পূজা করা শুরু হয়ে গেছিল। এই সভ্যতার মিশরীয় অবদানের যে গুরুত্ব, আমাদের যে এই যে সভ্যতাগুলো চলে এসেছে এই বিভিন্ন যুগ ধরে, তো এই যে সভ্যতায় যে মিশরীয় সভ্যতার কতটা গুরুত্ব ছিল আসলে। মিশরীয়দের অবদান সমূহ আধুনিক বিশ্বের যথেষ্ট গুরুত্ব বহন করে। ধর্মের ইতিহাসে হিব্রু সভ্যতার নিকট বিশ্ব প্রত্যক্ষভাবে নেই। এই দিন বিচারে হিব্রু সভ্যতার চেয়ে অনেক বেশি গুরুত্ব ধারণ করে মিশরীয় সভ্যতা। ফারাওদের মধ্যে যেই বুদ্ধিদীপ্ত উন্নয়ন সাধিত হয়, পরবর্তী শতাব্দীগুলোতে তার প্রভাব প্রতিফলন ঘটে। গণিত, দর্শন, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে বিশ্ব সভ্যতার প্রথম পদাচরণ ঘটে মিশরে। এই যে গণিত, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, এই সকল বিষয়ে যে প্রথম ধারণা, এই ধারণাগুলি আসলে মিশরীয় সভ্যতা থেকে আসে।
এবং বিশ্বের প্রাচীনতম যে আইন, রাজনৈতিক দর্শনের ধারণা মিশরীয়দের থেকে আসে। জল সেচ করার পদ্ধতি, প্রকৌশল বিদ্যা, মৃৎপাত্র কাজ ও কাঁচের তৈরি ক্ষেত্রেও তাদের পথ প্রদর্শন করে। চিত্রকলা ক্ষেত্রে নতুন দিগদর্শন, স্থাপত্যের নির্মাণ কৌশল, অত্যাচার্য প্রতিভার স্বাক্ষর রাখে মিশরীয়রা। এই সমৃদ্ধ ধর্মীয় ধারণার উপহার দিয়ে প্রাচীন মিশর ব্যক্তি ও সামাজিক নৈতিকতার ধারণা এখানে স্পষ্ট হয়েছে। এবং পার্সিদের পূর্বে মিশরীয়রাই প্রথম ব্যক্তি অমরত্বের সত্যকে উত্থাপন করে একটি জাতীয় ধর্ম কাঠামো গড়ে তুলতে পেরেছিল। সর্বপ্রথম ফারাও ইখনাটন ঈশ্বরবাদের কথা প্রচার করেন এবং মৃত্যুর পরবর্তী জীবনে অন্যায়কারীর শাস্তি আর পূর্ণমানের পুরস্কারের কথা সুস্পষ্টভাবে প্রচারিত হয় মিশরীয় ধর্মে। তো মানব জীবনের জন্য অপরিহার্য স্বাভাবিক নৈতিকতা ও আদর্শের পক্ষে সুস্পষ্ট বক্তব্য ছিল মিশরীয় ধর্ম ও জীবন ব্যবস্থায়। এই হচ্ছে পুরো মিশরীয় সভ্যতার হচ্ছে যে অবদান ছিল। এই তো আমরা মিশরীয় সভ্যতা শেষ করলাম। মিশরীয় সভ্যতা আবার শুরু থেকে যদি আমরা সেগুলো একটু দেখি সংক্ষেপে, যে গুরুত্বপূর্ণ বা যে পয়েন্টগুলো, সেটা হচ্ছে যে মিশরীয় সভ্যতা কোথায় শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল এই বিষয়টা। তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা কয়েকটা রাজবংশ 3টা ধাপে আসলে শাসন করেছিল এবং তাদের ধর্মের দিকে একটা হচ্ছে প্রভাব ছিল ধর্মকেন্দ্রিক, এবং তারা ঈশ্বরবাদে বিশ্বাস করতো। এই ধারণাটা হচ্ছে পৃথিবীর মধ্যে বোধহয় মিশরীয়রা প্রথম আনছে, এরকম একটা বিশ্বাস আছে ঈশ্বরবাদ। এবং তারা বিভিন্ন দেবদেবীরও পূজা করতো এবং একটা পর্যায়ে তারা হচ্ছে মন্দিরের যে দেবদেবীর মন্দিরে যারা পুরোহিত ছিল তারা তাদের শরণাপন্ন হতো, কারণ বিভিন্ন ধরনের জাদুবিদ্যা কিংবা হচ্ছে দ্রব্য সংস্কার আবদ্ধ হয় তাদের কাছে যেতেন। তো এই জায়গা থেকে আবার একটা পর্যায়ে গিয়ে তাদের এই যে একেশ্বরবাদের দিকে কোনো এক রাজা ধাবিত করেন এবং চলে আসে। তো এরপরে এই যে বর্ষপঞ্জি আবিষ্কার করা, এরপরে যে জ্যামিতিক ধারণা দিয়ে পিরামিড তৈরি করা, বড় বড় মন্দির তৈরি করা, এরপরে যে চিত্রকলা কিংবা চিকিৎসা শাস্ত্রে গুরুত্বপূর্ণ কিছু অবদান, এই সব কিছুই আসলে মিশরীয় সভ্যতায় হয়েছে। তো এই যে মূল বিষয়গুলো হচ্ছে এগুলোই। তো এগুলো আপনারা যখন পড়বেন ডিটেইল পড়বেন এবং পরীক্ষায় যখন আপনাদের আসবে তখন আসতে পারে যে মিশরীয় সভ্যতার গুরুত্ব আলোচনা করো এবং মিশরীয় সভ্যতার স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। তখন এই যে মিশরীয় সভ্যতার স্থাপত্য যেগুলো ছিল, মন্দির, পিরামিড, এই জিনিসগুলো আপনারা আলোচনা করবেন। বা বিভিন্ন এরপরে যদি ভাস্কর্য সম্পর্কে আসতে পারে, যে মিশরীয় সভ্যতার ভাস্কর্য বা ভাস্কর্যের দিক বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো। তখন এই যে মিশরীয় সভ্যতার ভাস্কর্যের যে বৈশিষ্ট্য ছিল, যে হচ্ছে বিভিন্ন পশু পাখি মানুষ একত্রে মিশিয়ে তারা একটা ভাস্কর্য তৈরি করতো। পশুর দেহের মধ্যে মানুষের মাথা কিংবা হচ্ছে মানুষের দেহে পশুর মাথা, এই জিনিসগুলো যে বৈশিষ্ট্যগুলো ছিল এগুলো আলোচনা করবেন। এবং এরপরে চিত্রকলার দিকটা আছে, তারা যে তাদের যে তখনকার সমাজের জীবনের যে জিনিসগুলো ছিল, কৃষিকাজ বা দর্শন, এগুলো দিয়ে তারা চিত্রকর্মকে করতো বা চিত্রলিপি, এবং এগুলো তাদের পিরামিডে গাইড করে, পিরামিডের ভিতরে এবং হচ্ছে তারা বিশেষ করে 2টা রঙকে প্রাধান্য দিত, সাদা এবং কালো। এই বিষয়গুলো তখন আপনারা উল্লেখ করবেন। তো আর কি এক কথায় হচ্ছে এই মিশরীয় সভ্যতা আপনারা সবাই হচ্ছে বাসায় দেখবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে না বুঝেন গ্রুপে। মিশরীয় সভ্যতা শেষ করলাম, এটা বিরতি, তারপর হচ্ছে আমরা ড্রয়িং করবো।